আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ, রাতে অতিক্রম করবে মূল কেন্দ্র। সমুদ্র বন্দরগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান ওঠা-নামা বন্ধ। প্রায় 8 লাখ মানুষকে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। উপকূলীয় এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল। এবং আসন্ন ঈদ উল আজহার ছুটিতে 22 ঘন্টায় প্রায় 2 কোটি মানুষ ঢাকা ছাড়বে, ধারণা হাইওয়ে পুলিশের। যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে প্রস্তুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ, রাতে অতিক্রম করবে মূল কেন্দ্র। সবশেষ ব্রিফিংয়ে এইসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। রিমাল আঘাত হানলে রাজধানীতে বৃষ্টির সাথে ঝড়ো হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রাতে ঝড়ের মূল কেন্দ্র উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের মূল কেন্দ্র উপকূল অতিক্রম করতে 3 থেকে 4 ঘন্টা সময় নেবে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ ব্রিফিংয়ে জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের আশেপাশের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এরকম একটা সার্কেল, বৃত্তের কেন্দ্রের সামনের ভাগ আসতেছে আগে, তারপরে কেন্দ্রটা, তারপরে আসবে তার নিচের ভাগ। ওই সময়টা কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, তারপরেও তার নিচের যে অংশটা, পরবর্তী অংশটা, সেটা আমাদের ল্যান্ডের দিকে ধাবিত হতে থাকবে। তবে উপকূল এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। আকাশ কালো হয়ে এসেছে, উত্তাল হয়ে উঠেছে সাগর। এরই মধ্যে 3 থেকে 4 ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে উপকূল। ঝড়টি উপকূল অতিক্রমের সময় 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ বাঁধ যেহেতু ভেঙে গেছে, এই ভাঙতেই থাকবে, এটা আরো ভাঙন অব্যাহত থাকবে, আরো ইন্ট্রুশন হবে পানি। যতই ইন্ট্রুশন হবে, মানে ঢুকবে, ততই বাঁধ মানে জলোচ্ছ্বাস পরিমাণ বৃদ্ধি পাবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকায় বৃষ্টি আর বাতাস থাকলেও সেটি খুব বেশি নয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল ঘূর্ণিঝড়ের কারণে হওয়া ভারী বৃষ্টিতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর থেকে বন্ধ রয়েছে সব ধরনের ফ্লাইট ওঠানামা। চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য ওঠানামা বন্ধ সহ দেশের অভ্যন্তরীণ সব রুটেই বন্ধ রয়েছে নৌ চলাচল। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে উপকূলীয় জেলার সাইক্লোন সেন্টারগুলো। সবাইকে নিরাপদে আশ্রয়ে যেতে প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় সকাল থেকেই দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলে 2000 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় 17 কিলোমিটার কিছুটা নাজুক হওয়ায় চলমান সংস্কার কাজের পাশাপাশি ঘূর্ণিঝড়কে সামনে রেখে জিও ব্যাগ ও সিট দিয়ে বাঁধ রক্ষায় অতিরিক্ত কাজ চলছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে মোংলা সমুদ্র বন্দরে 10 নং মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। ইতিমধ্যে ঝড়ের প্রভাব শুরু হয়েছে, বইছে দমকা হাওয়া, কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় 103টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বরগুনায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বইছে দমকা হাওয়া, আকাশও মেঘাচ্ছন্ন। নিরাপদ আশ্রয়ে সরে আসছেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে 673টি আশ্রয়কেন্দ্র। পটুয়াখালীতে ঝড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বেড়েছে। এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রচারণা চালাচ্ছে প্রশাসন ও কোস্টগার্ড। পিরোজপুরে শনিবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। জেলার কচা, বলেশ্বর, কালীগঙ্গা সহ বিভিন্ন নদীর পানি জোয়ারে 1 থেকে 1.5 ফুট বেড়েছে। এতে উদ্বেগ আর উৎকণ্ঠা থাকলেও আশ্রয়কেন্দ্রে যাননি বেশিরভাগ মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালের আকাশ মেঘলা রয়েছে। নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়েছে। এতে চর ও নগরীর নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। এছাড়া থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে বরিশাল, ঢাকা সহ সকল রুটের লঞ্চ চলাচল। সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে 887টি আশ্রয়কেন্দ্র। ভোলায় সকাল থেকেই দমকা হাওয়া বইছে, আকাশ মেঘাচ্ছন্ন, উত্তাল রয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। 869টি সাইক্লোন শেল্টার, প্রায় 14,000 স্বেচ্ছাসেবক ও 98টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে প্রশাসন। কক্সবাজারে সকাল থেকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিমান চলাচল। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সকল ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এছাড়া বন্দরে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা। সব জাহাজকে বহির্নোঙরে নিরাপদ দূরত্বে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। বাতিল করা হয়েছে দুর্যোগ মন্ত্রণালয়ের সবার ছুটি। উপকূলীয় এলাকায় খোলা হয়েছে 9,000 সাইক্লোন সেন্টার। আশ্রয় নিয়েছেন 8 লাখের বেশি মানুষ। সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব তথ্য জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। তিনি জানান, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, সামাল দিতে প্রস্তুত সরকার। 2009 সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলার মতো ভয়ঙ্কর হতে পারে রিমাল। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে 9,000 সাইক্লোন সেন্টারে 8 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বাতিল করা হয়েছে দুর্যোগ কবলিত এলাকায় সরকারি ছুটি। ক্লাস চলবে না শিক্ষা প্রতিষ্ঠানে। ঝড়ের সময় বন্ধ থাকবে কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত। সমস্ত বাংলাদেশেই এই বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের শহর, গ্রাম, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। প্রায় আমরা 8 থেকে 9,000 আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে আমরা তৈরি করে রেডি করে রেখেছি। আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। প্রায় 8 লক্ষের বেশি মানুষ অলরেডি আশ্রয় নিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রিমাল সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষয়ক্ষতি কমাতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সে অনুযায়ী কাজ করছে যৌথ বাহিনী। আমরা ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে এটা মনিটরিং করতেছেন। ঝড়ের পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। ক্লাস বন্ধ থাকবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অফিস। এ নিয়ে সবশেষ খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। সেখানে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। তরিক, ঘূর্ণিঝড়ের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। শান্তা, ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে সৃষ্ট যে প্রবল ঘূর্ণিঝড় রেমাল, তার অগ্রভাগ কিন্তু এরই মধ্যে কিন্তু উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত এনেছে। আমরা জানতে পেরেছি যে উপকূলীয় অঞ্চলে কিন্তু ঝড়ো হাওয়া কিন্তু বইছে, যার ফলে কিন্তু উপকূলীয় যে অঞ্চল রয়েছে, পাশাপাশি পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে কিন্তু 10 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং কক্সবাজার এবং চট্টগ্রামকে কিন্তু 9 নম্বর সতর্ক সংকেত কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি এর যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে যাতে ক্ষয়ক্ষতি বেশি না হয় সেই জন্য এসব এলাকাতেও কিন্তু সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এখান থেকে বলা হচ্ছে যে
এই ঝড় কিন্তু ক্রমশ উত্তর দিকে প্রবহমান এবং যার ফলে কিন্তু মোংলা অঞ্চলটা কিন্তু বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে, এই বিষয়টা কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এবং এর ঝড়ো হাওয়ার বেগ কিন্তু প্রতি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার বেগে কিন্তু বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস বলছে যে সন্ধ্যা 6টার কিছু পরে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের মূল উপকূলে আঘাত হানতে পারে এবং তারপরেই হয়তো বা বোঝা যাবে যে এটা 3-4 ঘন্টা এখানে উপকূলে অবস্থান করবে, তারপরে কিন্তু এটা মোংলা হয়ে এবং ভারত হয়ে কিন্তু এটা অতিক্রম করবে। তো আবহাওয়া অফিস এই পর্যন্ত আমাদেরকে জানিয়েছে এখন থেকে উপকূলীয় অঞ্চলকে মোংলা এবং পায়রাকে 10 নম্বর সতর্ক সংকেত, পাশাপাশি কক্সবাজার এবং চট্টগ্রামকে 9 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। পরবর্তীতে ব্রিফিং করে আবহাওয়া অফিস আমরা জানালে আপনার মাধ্যমে সেটা আমাদের দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে। শান্তা, আপনাকে। ঘূর্ণিঝড়ের মংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করতে শুরু করায় সেখানকার সাগর উত্তাল হয়ে উঠেছে। মংলা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নিজামুদ্দিন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মেলার কারণে মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে ইতিমধ্যে মোংলা এবং সুন্দরবন উপকূলীয় এলাকা তার প্রভাব পড়তে শুরু করেছে। দুপুর থেকেই কখনো থেমে থেমে বৃষ্টি এবং বাতাস বয়ে যাচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে বাতাসের তীব্রতা ততই বাড়ছে। এছাড়া মোংলা পশু নদীতে যে এখন যে জোয়ার চলছে, জোয়ারের স্বাভাবিক বর্তমানে 5 থেকে 6 ফুট পানি বেশি দেখা যাচ্ছে। এইদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের বন্দরের যে অবস্থানরত যেসব বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে এসব জাহাজগুলোকে তারা ইতিমধ্যে নিরাপদে থাকার জন্য নির্দেশ প্রদান করেছে। এছাড়া বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ পৃথক পৃথক কন্ট্রোল রুম খুলেছে। সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবন উপকূলবর্তী মুন্সিগঞ্জ এলাকায়। আমরা কিছুক্ষণ আগে এখানে পৌঁছে দেখেছি যে প্রচণ্ড দমকা হাওয়া, মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে এবং ঘূর্ণিঝড় রেমান যে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে এগিয়ে আসছে সেটা এই দমকা হাওয়া দেখলেই বোঝা যায়। কিছুক্ষণ আগে আমি সাতক্ষীরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা দাবি করেছে যে সাতক্ষীরা 887টি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে এবং এই প্রতিটা আশ্রয় কেন্দ্রে মানুষ যাতে আশ্রয় দেয় সেজন্য ইতিমধ্যে বিকাল থেকে চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা কয়েকটা আশ্রয় কেন্দ্র যেটি দেখেছি যে সে ধরনের আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ তেমন একটা আসেনি। বিশেষ করে গবাদি পশু সহ যে মুজিব কেল্লার আশ্রয় নেওয়ার কথা, সেই মুজিব কেল্লাও আমরা ওইভাবে কেল্লায় কোনো গবাদি পশুকে আমরা দেখছি না। এই অঞ্চলটি ঘের অধ্যুষিত। পটুয়াখালীর উপকূল জুড়ে সাগর উত্তাল, বইছে ঝড়ো হাওয়া। জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জাহিদ রিপন। সময়ের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন করছে, আবহাওয়া রূপ হয়ে উঠছে এবং সময় থেমে থেমে বাতাসের চাপ বাড়ছে। এই মুহূর্তে আসলে বাতাসের বেশ চাপ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখানে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক এই মুহূর্তে উপস্থিত রয়েছে। এইসব পর্যটকদের সি বিচে নামতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে সি বিচের কাছাকাছি থাকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য টুরিস্ট পুলিশ এবং থানা পুলিশ এবং সি বিচের সদস্যরা রয়েছে তারা কাজ করছেন। একটু আগেই এখানে জোয়ার হয়ে গিয়েছে। তো সেই জোয়ারে কুয়াকাটা সৈকতের স্বাভাবিক যে জোয়ার থাকে তার থেকে 3 থেকে 4 ফুট উচ্চ জোয়ার হয়েছে। ফলে এই যে সি বিচের এবং যে নিম্নাঞ্চল যেগুলো এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং এখানকার যে ভাসমান যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো ইতিপূর্বে সরিয়ে নেওয়া হয়েছে। আরও একটা বিষয় উল্লেখ করতে চাই যে আপৎকালীন সময়ের জন্য ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ডকে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে কলকাতায় গেছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের 3 সদস্যের একটি দল। সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়ে আছেন, তাকে দেশে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্ত করতে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন কলকাতা পুলিশের 2 সদস্যের একটি দল। ঠিক তার 4 দিন পরই একই হত্যাকাণ্ডের তদন্তে কলকাতায় গেলেন বাংলাদেশ গোয়েন্দা পুলিশের 3 সদস্যের একটি দল। দলটির নেতৃত্বে আছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বাকি সদস্যরা হলেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ এবং এডিসি শাহিদুর রহমান। শাহীনের বিরুদ্ধে কলকাতা
যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা, মাস্টার মাইন্ড। সে একজন মানে বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতা আনার চেষ্টা করব। হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেফতার কসাই জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ সহ তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করবেন তারা। বাংলাদেশের কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করলে যে অপরাধী সংগঠিত হয়, সে যদি বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ করে সেটা এক্সট্রা টেরিটোরিয়ালের আইনের আওতায় এসে তার বিচার কাজও করা যাবে। সেই ক্ষেত্রেও আমরা সেখানে গিয়ে আমরা ভারতীয় পুলিশের আমরা বিভিন্ন কার্যক্রমে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইব। আমাদের কোনো তথ্য থেকে সেটা তাদের সাথে আমরা বিনিময় করব। এদিকে আনার হত্যাকাণ্ডে গ্রেফতার 3 জনকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর নানা তথ্য পেয়েছে ডিবি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঈদুল আজহার ছুটিতে 22 ঘন্টায় প্রায় 2 কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ শাহাবুদ্দিন খান। পরিবহন শ্রমিক মালিক এবং সংশ্লিষ্টদের সাথে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতবিনিময় সভায় তিনি জানান, গার্মেন্টস সেক্টরের ছুটির পর মালিকরা নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহনের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিলে যানজট অনেকটা কমে আসবে। এই সময় দুর্ঘটনা এড়াতে রাস্তা থেকে ফিটনেসবিহীন যানবাহন তুলে ফেলার অনুরোধ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা। প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা নির্বাচন। চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে আওয়ামী লীগের 3 নেতার মধ্যে। এদিকে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে আশঙ্কা। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুরের প্রতিবেদন, জানাচ্ছেন তামান্না জেনিফার। নির্বাচনী প্রচার প্রচারণার শেষ সময় জমে উঠেছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার ভোট। অন্য রাজনৈতিক দলের প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের স্থানীয় 3 নেতার নিজেদের মধ্যে সৃষ্টি হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এদিকে নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে স্থানীয় এমপি ও তার সন্তানের বিরুদ্ধে। যদিও ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। সৎ, যোগ্য এবং দক্ষ একজন প্রতিনিধি আমরা এই সিরাজদি খানে পাবো। আমরা চাই একজন সৎ, নিষ্ঠাবান, ভালো লোক চাই। প্রচার প্রচারণা ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। তিনি বালুচর ইউনিয়নের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান। আরও বড় পরিসরে কাজ করার সুযোগ চাইছেন ভোটারদের কাছে। নির্বাচনের দৌড়ে থেমে নেই আরেক প্রার্থী সিরাজদি খান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ। এদিকে এই 2 প্রার্থীর অভিযোগ নির্বাচনকে প্রভাবিত করছেন মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ও সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও তার ছেলে। আমার দলের নেতাকর্মী প্রত্যেকে তিনি কুণ্ঠাসা করে রেখেছেন, প্রত্যেককে বয়বিধি দেখাচ্ছেন, প্রত্যেককে লোভ লালসা দেখাচ্ছেন, প্রত্যেককে উনি একটা হাই প্রেসারে রাখছে। তারা পেশি শক্তি ব্যবহার করছে, বিভিন্ন অঞ্চলে মানুষকে হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে এবং এমপির প্রভাব খাটাচ্ছে। নির্বাচনী মাঠে নতুন মুখ স্থানীয় এমপি সমর্থিত সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন মৃধা। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এমপি সাহেবের সাথে আমার 40 বছরের সম্পর্ক, তো সে সমর্থন তো করতেই পারে। সিরাজদি খান উপজেলায় ভোটার 2,58,646 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা চিত্রনায়ক ডিএ তায়েবের সহধর্মিনী মাহবুবা শাহরিন তায়েব। কলস মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচনের আগ মুহূর্তে এলাকাবাসীর ভোট ও দোয়া প্রত্যাশা করে জনসংযোগ করছেন তিনি। প্রচারণায় অংশ নেন মির্জাপুর আওয়ামী লীগ উপদেষ্টা মাহফুজুর রহমান তালুকদার কনক, উপজেলা যুবলীগ নেতা মীর আসিফ অনিক, আজমল হোসেন অনিক, অপু শেখ, শিশির আহমেদ বিপ্লব, মীর পায়েল, মারুফ রহমান, নাবিদ হোসেন অপু, শেখ হৃদয়, শাওন, তামান্না হক, মিঠু, রানা গাজী, নজরুল ইসলাম, মাজিদ আল মামুন, ডিএ শিপন এবং টুনটুনি।
অবিলম্বে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও ট্যাক্স প্রত্যাহারের দাবি সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। রংপুরে আয়োজিত শ্রমিক সভায় বিড়ির উপর আরোপিত অগ্রিম 10% আয়কর প্রত্যাহার, বিড়ি শিল্পে নিয়োজিত সব শ্রমিকের মজুরি বৃদ্ধি, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, অবৈধ বিড়ি তৈরির কারখানা বন্ধ এবং নিম্ন স্তরের প্রতিটি প্যাকেট সিগারেটের দাম 45 থেকে 65 টাকায় বৃদ্ধি করার দাবি জানানো হয়। বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি সভাপতিত্বে অনুষ্ঠিত এই শ্রমিক সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ শফিউর রহমান শফি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিক হোসেন। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় আদ্দিন খাজুরা শাখায় ব্যবসায় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটা তাজাকরণ বিষয়ে সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাঘারপাড়ায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামসুল আরিফিন। আরও উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম, এজিএম তরিকুল ইসলাম ছাড়াও এরিয়া ম্যানেজার এবং সমন্বিত কৃষি ইউনিটের কর্মকর্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।